হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে ভিডিওটি এই মুহূর্তে করতে চলেছি সেটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং পরিপন্থী। তার কারণ আজকে সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার মেগা শুনানি ছিল। 12 তারিখের পর 12/12/2024 পর 19/12/2024 সেই মহেন্দ্রক্ষণ ছিল, সেই দিন ছিল যে দিনটাতে সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি পর্ব সম্পন্ন হয়ে গেল। তবে এই শুনানি পর্ব কেমন হলো, এই শুনানি পর্বে কী কী জিনিস উঠে এলো, এই শুনানি পর্ব কতক্ষণ চললো, পরের ডেট কবে পড়লো বা পরের ডেটে কী হবে, বিচারপতি কী কী মন্তব্য করলেন, বাদী বিবাদী পক্ষের উকিলবাবুরা কী কী মন্তব্য করলেন, তাই নিয়েই আমি আজকে তোমাদের সামনে এই ভিডিওটি করতে চলেছি। তবে ভিডিও আলোচনায় যাবার আগে আমি আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন। আর যারা চ্যানেলটিকে দেখছেন অথচ লাইক, কমেন্টস কিংবা শেয়ার করছেন না, তারাও একটি লাইক, একটি কমেন্টস এবং একটি শেয়ার করুন, যাতে আমি নতুন করে ভিডিও বানাবার অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে পাই। দেখুন, আজকে হলো সেই দিন 19/12/2024, যেটা সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ দিন। পশ্চিমবঙ্গের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের দ্বারা যে পরীক্ষা নেওয়া হয়েছিল 2016 সালে এসএলএসটি, গ্রুপ ডি এবং গ্রুপ সি। এসএলএসটির মধ্যে ছিল 9 থেকে 10, 9, 10 এবং 11, 12 অর্থাৎ নবম, দশম এবং একাদশ, দ্বাদশ। আর গ্রুপ ডি এবং গ্রুপ সি, এই 4টা পর্যায়ে যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষাটিকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি আপনার দেবাংশু বসাক মহাশয় এর ডিভিশন বেঞ্চ পুরোপুরি অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছিলেন। সেই কেসকে চ্যালেঞ্জ করে, সেই কেসের রায়দানকে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার তথা এসএসসি স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছিল। দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে সেই মামলাটি বিচারাধীন ছিল। তারপর প্রধান বিচারপতি যিনি ছিলেন মাননীয় চন্দ্রচূড় মহাশয়, তিনি কিন্তু রিটায়ার করার পর এখন বর্তমানে যিনি আছেন সঞ্জীব খান্না মহাশয়, তিনি দায়িত্ব নেবার পর 12/12/2024 পর আজকে 19/12/2024 সেই মামলার শুনানি ছিল। সকাল থেকে প্রত্যেকেরই নজর ছিল যে এই মামলার কি মোড় ঘুরতে চলেছে বা কি হতে চলেছে। আমরা প্রত্যেকে টিভির চ্যানেলে, মোবাইলে, ফেসবুকে কিংবা ইউটিউবে চোখ রেখেছিলাম। অনেকে আবার লাইভ দেখেছেন, আমরা সকলেই দেখেছি যে কি হয়েছে। তো আমরা সেই পর্বে, সেই আলোচনায় সেটাই আজকে আলোচনা করব যে কি হয়েছে। প্রথমে যে বিষয়টি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো, প্রধান বিচারপতি মহাশয় বলেই দিয়েছিলেন এই প্যানেলটিতে সেগ্রিগেশন করা যাবে কি যাবে না, অর্থাৎ যারা অবৈধভাবে চাকরি পেয়েছে অযোগ্যরা, তাদের কি আলাদা করা যাবে। যদি আলাদা করা যায় তাহলে প্যানেল বাঁচবে, যদি আলাদা করা না যায় তাহলে কিন্তু প্যানেল বাঁচবে না। এটা কিন্তু উনি 12 তারিখেই মন্তব্য করে দিয়েছিলেন। আজকে 19 তারিখে সেইটা নিয়েই শুনানি পর্ব চলছিল। আমাদের বিভিন্ন যে আইনজীবীরা ছিলেন তারা একে একে সব মন্তব্য করেন এবং বিচারপতি কিন্তু একটি জিনিসকে নির্দিষ্ট করে দেন যে কীভাবে সে শুনানি পর্বটা চালু হবে। বিভিন্ন পক্ষের আইনজীবীরা যখন একে একে মন্তব্য করছিলেন, উনি কিন্তু এত পরিমাণে আইনজীবী সেই জায়গাতে জমায়েত হয়েছিল কোর্ট রুমে, যে কে কোন পক্ষের উকিল সেটাও কিন্তু বোঝা মুশকিল হয়ে পড়ছিল। তবে পরবর্তী সময়ে আমরা দেখতে পাই বিচারপতির মুখ থেকে একটি কিন্তু উক্তি, যে ডাল মে কুচ কালা হ্যায়, এটা কিন্তু এখন দেখুন প্রত্যেক টিভি চ্যানেল থেকে শুরু করে ইউটিউব প্রভৃতি জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে। এইটি কিন্তু উনি মন্তব্য করেন এবং এর থেকেই বোঝা যাচ্ছে যে এই প্যানেলটির মধ্যে কত রহস্য লুকিয়ে আছে উনি কিন্তু অনুধাবন করতে পারছেন। আর যারা অযোগ্য আছে তারা কিভাবে আলাদা হবে সেই নিয়েও কিন্তু বিস্ময় প্রকাশ করেন। তার কারণ হচ্ছে, যেহেতু অরিজিনাল ওএমআর কপি নেই, সেহেতু সেখানে কিভাবে আলাদা করা যাবে ওএমআর, মানে অযোগ্য
যোগ্যকে, সেই নিয়েও কিন্তু তিনি বিস্ময় প্রকাশ করেন এবং তিনি বলেও ফেলেন কীভাবে এটা সম্ভব এবং সেগ্রিগেশন করা যাবে কি না এ নিয়েও কিন্তু তিনি উম, এ নিয়েও তিনি কিন্তু কথা বলেন যে কীভাবে করবেন, কারণ অরিজিনাল ওএমআর নেই, তাহলে কে যোগ্য কে অযোগ্য কীভাবে নির্ণয় করা যাবে, এই নিয়েও কিন্তু একটা মানে কথা তিনি তোলেন। সকাল 10:30 টু দুপুর পর্যন্ত অর্থাৎ প্রথম অর্ধের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া খুব সুন্দরভাবে চলতে থাকে এবং তার মধ্যেই বিচারপতি কী করেন, হাইকোর্টের যে সমস্ত ধারাগুলো প্রয়োগ করেছিলেন সেইগুলো কিন্তু একে একে বিচারপতি তুলেন এবং সেগুলো জানতে চান এগুলো কীভাবে কী হয়েছে এবং উত্তর নেবার চেষ্টা করেন। এবং পরবর্তী সময়ে আমরা একটা জিনিস দেখতে পাই যে কিন্তু আস্তে আস্তে কিন্তু বেশ যখন কোর্টরুমে যখন প্রশ্নোত্তর পর্ব চলছিল তখন কিন্তু যারা নট লিস্টেড ক্যান্ডিডেট ছিলেন, তারা মানে যারা ভাইবার জন্য ডাক পায়নি, তাদের কিন্তু একজন আইনজীবী বলে ওঠেন, একটা মন্তব্য করেন যে তাহলে কিন্তু পুরো আমার যারা তাদের যে ওনার যে ক্যান্ডিডেট ছিল তারাও কিন্তু যোগ্য। এইভাবে কিন্তু যখন বাদানুবাদ চলছিল তখন একসময় কিন্তু বিচারপতি এত পরিমাণ কেওয়াস, এত পরিমাণ মানুষ দেখে তিনি কিন্তু আশ্চর্য হয়ে যাওয়ার পর তিনি কখনো কখনো বিস্ময় প্রকাশ করার পরও তিনি অবাক হয়ে যান যে এত বিষয়, এত যে সেগ্রিগেশন পদ্ধতি এটা কিভাবে করা যাবে। সেটা হলো তারপরে কিন্তু কেসটা যখন একদম শেষ পর্যায়ে আসছে শুনানির পর্বে, তখন কিন্তু আমরা মনে করেছিলাম যে আজকেই হয়তো শুনানি পর্ব সম্পূর্ণ হয়ে কেস রিজার্ভ হয়ে যাবে, সেরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। শুধু তাই নয়, বিভিন্ন চ্যানেলে সেটা কিন্তু দেখাচ্ছিল যে আজকেই হয়তো শেষ হয়ে যাবে, কালকে রায়দান হয়ে যাবে, এটাও কিন্তু আমরা বুঝতে পারছিলাম। কিন্তু একজন মানে উকিল আইনজীবী কিন্তু একসময় মন্তব্য করেন যে যারা 2016 সালে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চাকরি ছেড়ে এখানে পরীক্ষায় বসেছে বা ট্রান্সফারের জন্য পরীক্ষা দিয়ে, তাদের জন্য কিন্তু বিচারপতি একটা ভালো ইঙ্গিত দেন, এটা কিন্তু পরিষ্কার করা যায়। তাই আমরা যদি শুনানিটা পরিষ্কারভাবে শুনি তাহলে কিন্তু বুঝতে পারবো। এরপর কিন্তু এই অযোগ্য লিস্টটা কী করে বাছাই হবে, এরপরে এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। সিবিআই রিপোর্টকে কি হাতিয়ার করবে না, যদি সেই লিস্টটায় যদি বাছতে না পারে, চাল আর কাকরকে আলাদা করতে না পারে, তাহলে কি বিচারপতি পুরো প্যানেলটাকে বাতিল করে দেবে? এটা কিন্তু আমরা অনেকটা আমরা বুঝতে পারছি না উনি কীভাবে এটা সমাধান করবেন, কারণ প্রচুর পরিমাণে এই জায়গাতে জঞ্জাল মানে কী বলবো, জট ঢুকে আছে। সেই জট ঢুকে জঞ্জালের মতন হয়ে গেছে অবস্থাটা, যে কীভাবে এটা পরিষ্কার করা যায় বোঝা খুব মুশকিল। তার কারণ হচ্ছে এত পরিমাণে জট এই জায়গাতে দানা বেঁধে গেছে যে সেগ্রিগেশন করাটা কিন্তু সম্পূর্ণভাবে মানে খুব কষ্টের। এখন এরপরে আরও একটা কী ব্যাপার, অরিজিনাল ওএমআর কপি নেই, মিরর কপি, সেটাকে গ্রহণ করা মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে সেখানেও কিন্তু একটা প্রবলেমে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, যিনি আমাদের আইনজীবী ছিলেন, তিনি কিন্তু এখনও মন্তব্য করেননি। উনি কিন্তু বলেছেন যে তার একটু সময় লাগবে, সেই সময় নিয়ে তিনি তার মন্তব্য করবেন, এটা কিন্তু তিনি বিচারপতিকে বলেছেন। অর্থাৎ পরে আশা করছি 19 তারিখের যে মানে সামনের যে 10 তারিখে শুনানি হবে, সেই 10 তারিখে আশা করছি বিকারঞ্জন ভট্টাচার্য মহাশয় তার বক্তব্য পেশ করবেন এবং আরও যারা লয়ার বাকি আছেন তারাও কিন্তু তাদের বক্তব্য পেশ করবেন। এখন মোদ্দা কথা হলো যে 26,000 চাকরি বাতিল মামলার এই আজকের যে মেগা শুনানি হলো, এই মেগা শুনানির আসলে কী হলো, এখানে কিন্তু বিচারপতি আগে যে মন্তব্য করেছিলেন 12 তারিখে, যে এই জায়গাতে যদি সেগ্রিগেশন করা যায় তাহলে কিন্তু প্যানেল বাঁচবে। আশা করি উনি সেই রাস্তার দিকেই যাচ্ছেন যে যদি সেগ্রিগেশন করা যায়, কিন্তু এসএসসি এক জায়গায় বলেছিলেন যে সেগ্রিগেশন করা যাবে, তাই হয়তো তিনি সেই চেষ্টাটাই করছেন যে সেগ্রিগেশন যদি করা যায় তাহলে কিন্তু প্যানেলটা রাখা যাবে, কারণ এই জায়গাতে প্রচুর পরিমাণে যোগ্য টিচাররা যুক্ত আছেন, যোগ্য টিচাররা চাকরি পেয়েছেন, অনেক কষ্ট করে চাকরি পেয়েছেন, তারা কিন্তু যুক্ত আছেন। তাহলে যোগ্যদের কি ভয়ের কোনো কারণ নেই? এটাও কিন্তু বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ প্যানেলটার মধ্যে এত পরিমাণে অযোগ্য শিক্ষক ঢুকে আছেন যে সেগুলোকে যদি আলাদা করতে না পারা যায় তাহলে কিন্তু
কী হবে সেটা কিন্তু বলা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ বিচারপতি নিজেই মন্তব্য করছেন ডাল মে কুচ কালা হ্যায়, এটাও কিন্তু বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে যে কী হতে চলেছে। তবে আমার মনে হয় যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের দাঁড়ানো উচিত। কারণ যারা যোগ্যভাবে নিজের যোগ্যতা অনুসারে চাকরিটা পেয়েছে, পরিশ্রম করে চাকরিটা পেয়েছে, তারা কিন্তু অনেক কষ্ট করে চাকরি পেয়েছে। তাই রাজ্য সরকার থেকে শুরু করে আমাদের স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ বা আদার্স যারা আছে তাদের সকলেরই উচিত যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানো এবং যোগ্যদের হয়ে সওয়াল করা। যদি যোগ্যরা এই প্যানেল থেকে অযোগ্যদের, যোগ্য এবং অযোগ্যর এই প্যানেল থেকে অযোগ্যদের বাদ দেওয়া যায়, তাহলে কিন্তু যোগ্যরা সসম্মানে স্কুলে যাবে এবং তারা সসম্মানে যেমনভাবে স্কুলে নিজেদের কার্য সম্পাদন করছিলেন সেই কার্য সম্পাদন করতে পারবে। তাই স্কুল সার্ভিস কমিশনের উচিত সামনের যে 10 তারিখে শুনানি আছে সেটার কিন্তু যোগ্য শিক্ষকদের নিয়েই সওয়াল করা এবং যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানো। তাহলে পরের আরেকটা কোশ্চেন হচ্ছে, পরের শুনানিতে কি কেস রিজার্ভ হয়ে যাবে? কেস রিজার্ভ হয়ে পরের জাজমেন্টের জন্য ডেট পড়ে যাবে? এটাও কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ পরের শুনানি অর্থাৎ 10 তারিখে যিনি দিয়েছেন, এটা 7 তারিখে হওয়ার কথা ছিল। আসলে আগে বলি, এটা কিন্তু কালকেই হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কোনো কারণবশত হচ্ছে না। হয়তো আরও অনেক শুনানি আছে, বড় শুনানি আছে, সেই জন্য হয়তো হলো না। বিচারপতি কিন্তু কালকেই চেয়েছিলেন যে কালকেই শুনানি হয়ে যাক, কিন্তু সেটা কোনো কারণবশত হচ্ছে না। পরবর্তী সময়ে 7 তারিখে ডেট ঘোষণা করা হয়, 7 তারিখে ডেটটা ধার্য করা হয়, কিন্তু 7 তারিখেও একটি বড় মামলা আছে, আমরা সকলেই জানি। তাহলে সেই মামলার শুনানি পর্ব থাকার জন্য সেই ডেটটিকেও কিন্তু ক্যান্সেল করা হয়, বাতিল করা হয়। পরবর্তী 10 তারিখে কিন্তু ডেটটি কনফার্ম করা হয় এবং এই 10 তারিখে যে কেসটি শুনানি পর্ব চলবে, সেদিনেই কি কেস রিজার্ভ হয়ে যাবে? সেদিনেই কি কেসটা রিজার্ভ হয়ে রায়দানের জন্য অর্থাৎ জাজমেন্টের জন্য প্রস্তুত হয়ে যাবে? সেটাও কিন্তু বলা মুশকিল। তবে আমার মনে হয় যদি আজকের মতো শুনানি পর্ব সম্পন্ন হয়, অর্থাৎ আজকেই 70% বলতে গেলে মানে শুনানি পর্ব সম্পন্ন হয়ে গেছে, 30% মতো বাকি আছে। এই 30% যদি ওই সামনের তারিখটিতে যদি শুনানি পর্ব সম্পন্ন হয়, তাহলে কিন্তু আশা করি কেস রিজার্ভ হওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে সম্পূর্ণ ব্যাপারটা নির্ভর করছে বিচারপতির উপর। তার কারণ হচ্ছে বিচারপতি কতগুলো উকিল এই জায়গাতে তাদের শুনানি পর্ব চালাবে, কতগুলি উকিল বাবু শুনানি পর্ব করবে, তার উপর কিন্তু নির্ভর করছে। তাই আমরা তাকিয়ে আছি পরের শুনানির দিকে যে বিচারপতি কী সিদ্ধান্ত নিলেন, এবং এসএসসির দিকেও তাকিয়ে আছি, কারণ এসএসসি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারলো কিনা। যোগ্য এবং অযোগ্যদের যদি উনি আলাদা করতে পারেন, এসএসসি স্কুল সার্ভিস কমিশন যদি আলাদা করতে পারেন, তাহলে আমরা বলবো এই প্যানেল যোগ্যরা একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আর যদি যোগ্যরা এবং অযোগ্যদের যদি আলাদা করতে না পারেন, তাহলে কিন্তু একটা ভয়ের কারণ থেকেই যাচ্ছে। তার কারণ হচ্ছে বিচারপতির যে মন্তব্য, সেই মন্তব্যটি কিন্তু বারবার কিন্তু ভাবাচ্ছে। তাই আমার মনে হয় যে স্কুল সার্ভিস কমিশনের উচিত যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানো এবং অযোগ্যদের লিস্ট দিয়ে দেওয়া। কারণ অযোগ্যরা বাদ গেলে যোগ্যরা কিন্তু তাদের সম্মান বা তাদের যে মর্যাদা, সেই মর্যাদা ফিরে পাবে। আমরা পরবর্তী যে শুনানি 10 তারিখ, সেই 10 তারিখের উপরে সকলেই নজর রাখবো এবং 10 তারিখে কী হতে যাচ্ছে সেটাও কিন্তু বিশ্লেষণ করব। তবে আজকে যে শুনানি পর্ব সম্পন্ন হলো, সেই শুনানি পর্ব থেকে একটা কথা বোঝা যাচ্ছে যে বিচারপতি কিন্তু যোগ্য অযোগ্য মানে যে লিস্ট আছে, সেই অযোগ্যদের হয়ে কিন্তু একদমই খড়গহস্ত। কারণ সেই অযোগ্যরা কীভাবে চাকরি পেয়েছে বা অযোগ্যরা কীভাবে লিস্টে অন্তর্ভুক্ত, এই নিয়েও কিন্তু উনি প্রশ্নবাণ ছুড়েছেন এবং বহাল তবিয়তে চাকরি করছে, সেই নিয়েও কিন্তু একটা বিষয় কিন্তু উঠে আসছে। এমনকি হাইকোর্টের যে রায় ছিল যে অযোগ্যদের যদি নিয়োগ হয় এবং অযোগ্যরা যতদিন চাকরি পাচ্ছে, তার একটা বেতন বা সুদ সমেত টাকা ফেরত দেওয়ারও কথা কিন্তু হাইকোর্টের দেবাংশু বসাক মহাশয়ের বেঞ্চ থেকে, ডিভিশন বেঞ্চ থেকে আমরা কিন্তু পেয়েছিলাম। এখন পরবর্তী সময়ে অর্ডারে কী আসে বা বিচারপতি কোন অ্যাঙ্গেল থেকে বা কোন দৃষ্টিভঙ্গি থেকে এই
যোগ্য অযোগ্য লিস্ট থেকে যোগ্যদের আলাদা করে দেন এবং যোগ্যরা সসম্মানে বিদ্যালয়ে যায় এবং তাদের যে কার্য সেই সম্পাদন করেন, সেটা কিন্তু আমরা দেখতে পাবো পরের শুনানিতে। সেই শুনানি পর্ব কীরকমভাবে হচ্ছে এবং কতটা কতটা মানে আমাদের যোগ্য শিক্ষকদের উপর থাকছে, সেটাও কিন্তু সময় বলবে। তবুও আমরা আশা করব যে আমাদের রাজ্য সরকার বা আমাদের স্কুল সার্ভিস কমিশন যোগ্য শিক্ষকদের পাশে থাকবে। কিন্তু একটা কথা, যোগ্য এসএসসি কিন্তু পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যাই বলুন না কেন এই অযোগ্যদের কথা কিন্তু মেনে নিয়েছে। কারণ ওনারা বলেছেন যে হ্যাঁ, কিছু দুর্নীতি হয়েছে, কিছু প্রবলেম আছে। এখনও এই জায়গাতেই কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে, যদি এই কথাটা বলেন তাহলে র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছে তাদের কি অবস্থা হলো, বা তারা তারা আগের ছেলেটা কেন পেল না। প্রচুর পরিমাণে প্রবলেম আছে, প্রচুর পরিমাণে বাধা আছে এই প্যানেলটাতে, প্রচুর পরিমাণে জট আছে যাকে বলে। এই জট ছাড়ানো খুব মুশকিল এবং কিভাবে সেই জট ছাড়ানো যায় সেই দিকে হয়তো বিচারপতি দ্বয় চেষ্টা করছেন। আমার মনে হয় যে সামনের যে 10 তারিখ শুনানি আছে, সেই 10 তারিখেই আমরা আশা করি একটা ভালো কিছু খবর পাবো এবং সেই দিকেই আমাদের সকলের চোখ থাকুক এবং যোগ্যরা স্কুলে যাক এবং যোগ্যদের পাশে আমরা সকলেই আছি। এবং যোগ্য শিক্ষক শিক্ষিকার হয়ে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল সবসময় আছে এবং সবসময় থাকবে। দেখা যাক পরের শুনানিতে কী হয়। ততক্ষণ পর্যন্ত আপনারা চ্যানেলটির পাশে থাকুন, চ্যানেলটিকে ভালোবাসুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পশ্চিমবঙ্গের ছাড়াও ভারতবর্ষের যে কোনো প্রান্তে চাকরি সম্বন্ধীয় কোনো খবর পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সামনে রাখুন, পাশে রাখুন, সঙ্গে রাখুন এবং চ্যানেলটিকে ভালোবাসুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলে। দেখা হচ্ছে পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে, ঠিক আপনাদের সঙ্গে।